এবার শুনবেন। শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শালবাড়ি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আমার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো। সেই সাথে সাথে সম্মানিত অভিভাবক মণ্ডলীর প্রতি আমি জানাই আদাব ও নমস্কার। আশা করছি আপনারাও ভালো আছেন। আপনারা অবশ্যই আপনাদের শিক্ষার্থীকে অনলাইন ক্লাস দেখার সুযোগ করে দিবেন, এই আহ্বান জানিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন চলছে শরতের প্রায় বিদায় লগ্ন, হেমন্ত আসি আসি ভাব। হেমন্ত ঋতুতে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, যে সাবধান না থাকলে হঠাৎ করেই আমাদের অসুস্থতার কারণ হয়ে যায়। তাই এখন শেষ রাত্রে অনেক সময় ফ্যান দিয়ে ঘুমাতে গেলে বাতাসে শরীরে ঠান্ডা লেগে যায়। এই অজ্ঞাত ঠান্ডা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে জানিয়ে দিতে চাই, তোমরা শেষ রাতের ঠান্ডা যেন তোমাদের শরীরে কিছুতেই না লাগে। এবং বৃষ্টি, তোমরা বর্তমান বৃষ্টি তো হচ্ছে শরৎকালে, এই বৃষ্টিতেও তোমরা কখনো ভিজবে না। তাই তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করে আমি আমার ক্লাসে ফিরে যাচ্ছি। বন্ধুরা, আজ আমার অনলাইন ক্লাস নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ। তাই নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছো, সকলে এই মুহূর্তে বই খাতা কলম নিয়ে প্রস্তুত হও। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছদ পদ প্রকরণ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই আমি একটি পোস্টার পেপার এখানে ঝুলিয়ে দিচ্ছি, তোমরা সকলে খেয়াল করবে। সংক্ষেপে তোমাদের সুবিধার্থে দিলাম। দেখো, আজকের যে আমার পাঠের শিরোনাম পদ প্রকরণ। শিক্ষার্থী বন্ধুরা, এই পদ প্রকরণ আলোচনা করতে গিয়ে প্রথমে আমাদের জানতে হবে পদ কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ক্লাস থেকেই পড়ে আসছো যে পদ কি। আমরা মূলত বলতে পারি, আমরা ছোটবেলায় তো পড়েছি যে বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি শব্দকেই পদ বলা হয়। এই কথাটা বর্তমানে একটু সংস্করণ করা হয়েছে, যে বাক্যের অন্তর্ভুক্ত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। এটা একটু বিচারে আসলে, চূড়ান্ত বিচারে আসলে আমরা বলতে পারবো। যেমন খেয়াল করো, এখানে একটি বাক্য আছে, বালকেরা নদীর ধারে খেলছে। খেয়াল করো যে বালকেরা নদীর ধারে খেলছে, এটা একটি বাক্য। এই বাক্যে বালকের একটা শব্দ, নদীর একটা শব্দ, ধারে একটা শব্দ, খেলছে একটা শব্দ। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, আমরা যদি এখানে দেখি যে বর্তমানে সংজ্ঞায় বলা হচ্ছে অল্প কথায় পদ কাকে বলে, এটার ব্যাখ্যা দিতে গেলে আমরা প্রথমে অল্প কথায় বলবো যে বাক্যের অন্তর্ভুক্ত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। বাক্যের অন্তর্ভুক্ত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। তাহলে খেয়াল করো বন্ধুরা, বিভক্তিযুক্ত শব্দ হতে হবে। দেখো যে এখানে বালকেরা একটি শব্দ, এই বালকেরা শব্দকে যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি, তাহলে বালক যোগ রা, বালকেরা। খেয়াল করো, এই যে মূল শব্দ হচ্ছে বালক আর বিভক্তি যোগ হয়েছে রা, এটা একটা বিভক্তিযুক্ত শব্দ। ঠিক তেমনি নদীর, নদী যোগ র, নদীর, এটা একটা বিভক্তিযুক্ত র, মূল শব্দ হচ্ছে নদী। ধারে, ধার যোগ এ, ধার মূল শব্দ, এ হচ্ছে একটা বিভক্তিযুক্ত শব্দ। সুতরাং এখানে
খেয়াল করো, এই যে বালকেরা নদীর ধারে এবং খেলছে, খেলা এর মধ্যে খেলছে এ আছে, এই শব্দগুলি বিভক্তিযুক্ত শব্দ। এই শব্দগুলো হচ্ছে পদ। এখন আমি আগেই বললাম যে বাক্যের অন্তর্ভুক্ত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরেকটি প্রশ্ন এসে যায়, তাহলে ধাতু কি? তোমরা অবশ্যই জানো যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। আচ্ছা, এই পদ প্রকরণে আমরা কি ক্রিয়াপদ পাবো? সেই ক্রিয়াপদের যে একটি মূল অংশ থাকে সেটাকে ধাতু বলে। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা একটা শব্দ এখানে লিখেছি, দেখো করে। এই করে শব্দকে যদি আমরা দুইটি অংশে বিভক্ত করি, কর, রসন্ত দেওয়া আছে, যোগ এ, তাহলে বলেছি যে ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু। এটা একটা ক্রিয়াপদ করে, এর মূল অংশ হচ্ছে কর। এই মূল অংশ হচ্ছে কর, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? একটা বিভক্তি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। তাহলে ক্রিয়াপদের মূল অংশ হলে বাকি অংশকে কি বলবে? অর্থাৎ এখন আমরা পাই যে ক্রিয়াপদের তাহলে কয়টি অংশ? দুইটি অংশ। একটি হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, আর আরেকটিকে আমরা বলবো ক্রিয়া বিভক্তি। যেমন কর হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, আর এ হচ্ছে ক্রিয়া বিভক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অল্প কথাই জানলাম পদ কি। এখন আমরা এর প্রকরণে আসব, অর্থাৎ শ্রেণী বিভাগে আসব। খেয়াল করো বন্ধুরা, পদকে প্রথমত বা প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। ক সব্যয় পদ, খ অব্যয় পদ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্যার যে আমরা জানি যে পদ হচ্ছে 5 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। এটা আবার কেমন কথা? নবম শ্রেণীর বইতে আছে, তোমরা 4র্থ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ খুলে দেখো যে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে সব্যয় পদ আর অব্যয় পদ। সব্যয় পদ যে পদগুলোকে পরিবর্তনীয় ব্যাখ্যা করা যায় সেগুলো হচ্ছে সব্যয় পদ। আর অব্যয় পদ মানে এমন কিছু কিছু শব্দ আছে বাক্যের মধ্যে যেগুলো অপরিবর্তনীয়। এই অপরিবর্তনীয় এই ছোট যে শব্দগুলো, এগুলো হচ্ছে অব্যয় পদ। যেমন এখানে দেখো, খেয়াল করে দেখো, হ্যাঁ, না, ও। তাহলে আমরা বলতে পারি যে এই অব্যয় পদ আবার এমন হতে পারে এর পুরুষ বাচক নেই, স্ত্রী বাচক নেই, এক বচন নেই, বহু বচন নেই। এরূপ কিছুটা শব্দ যাকে আমরা বলবো যার পরিবর্তন নেই বা যার ব্যয় হয় না, সেগুলো হচ্ছে অব্যয় পদ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি যে প্রথমত পদ হচ্ছে প্রধানত যে দুই ভাগে ভাগ হয়েছিল, একটা হচ্ছে সব্যয় পদ আর আরেকটি অব্যয় পদ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি আসি যে সব্যয় পদের শ্রেণী বিভাগ। তোমরা একটু খেয়াল করে দেখো, একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। সব্যয় পদকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 1 বিশেষ্য, 2 বিশেষণ, 3 সর্বনাম, 4 ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন তোমরা খেয়াল করো যে নিচের ক্লাসে যেভাবে তোমরা পড়েছো যে পদ 5 প্রকার, আমরা যদি এভাবে বলি যে প্রথমত যে দুই ভাগে আসছিল, প্রথম ভাগকে ভাগ করে আমরা পেলাম 4 প্রকার, অর্থাৎ বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, আর ওই যে প্রধানত একটা ছিল অব্যয়। তাহলে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া আর অব্যয়, এই যে দেখো 5 প্রকারে কিন্তু আমরা চলে আসছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানতে চাই যে বিশেষ্য পদ কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই জানো, ইংরেজি পার্টস অফ স্পিচ পড়তে গিয়েও তোমরা অল্প কথায় বলতে পারো যে যাহা দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, আচ্ছা নাউন। ঠিক বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম বলতে স্থান, কাল, জাতি, গোত্র, বর্ণ, এই যে বিভিন্ন নাম বোঝাবে, এগুলোকেই হচ্ছে বলা হয় বিশেষ্য পদ। যেমন এখানে খেয়াল করো, পশু একটা জাতি,
নদী, ঢাকা স্থানের নাম, মঙ্গল গ্রহ। যে খেয়াল করো যে এখানে তাহলে বিশেষ্য পদ কাকে বলছে? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, স্থানের নাম, সংখ্যার নাম, কালের নাম। আচ্ছা, এই যে এখানে পশু, নদী, ঢাকা, মঙ্গল গ্রহ, এই যে শব্দ, এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে, এই শব্দগুলোকে আমরা তাহলে কোন পদ বলবো? বিশেষ্য পদ। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই বিশেষণ পদে। খেয়াল করো, যার ইংরেজি হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ দোষ গুণ। যে বিশেষণ কাকে বলে? বিশেষ্য বা সর্বনামের সংখ্যা, পরিমাণ, অবস্থা, এটা যা বোঝাবে সেগুলোকে বলা হবে বিশেষণ পদ। যেমন খেয়াল করো বন্ধুরা, ভালো, যেমন রহিম ভালো ছেলে, তাহলে এই ভালোকে আমরা কি বলবো? দোষ না গুণ? এটা একটা গুণ। তাহলে রহিম ভালো ছেলে, এই ভালো হচ্ছে কোন পদ? বিশেষণ পদ। আর এখানে দেখো মন্দ, এটা কি? ভালো যদি গুণ হয়, মন্দ কি হবে? দোষ। তাহলে খেয়াল করো যে করিম মন্দ ছেলে, এই যে দেখো করিম মন্দ ছেলে, দোষ বোঝাচ্ছে, এখানে এটা বিশেষণ পদ। আর দেখো বড়, বলছে যে আমটি খুব বড়, এই যে দেখো বড় অবস্থা, হ্যাঁ, এই অবস্থা দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ, অর্থাৎ বাক্যের অন্তর্ভুক্ত যে শব্দ দ্বারা বিশেষ্য এবং সর্বনামের কি বোঝাবে? দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি, সেই পদগুলোকে আমরা কোন পদ বলবো? বিশেষণ পদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এবার আমি নিয়ে যেতে চাই পরবর্তী পদ, অর্থাৎ সব পদকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে নাম্বার 3 করো, সর্বনাম। সর্বনাম শিক্ষার্থী বন্ধুরা, যার ইংরেজি হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের সংজ্ঞা দিতে গিয়া তোমরা সবাই বলে ফেলো এক বাক্যে অতি সহজে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার হয়। শিক্ষার্থী বন্ধুরা, নাউনের বাংলা যদি বিশেষ্য হয়, এবং অবশ্যই তাহলে খেয়াল করো, আমরা বাংলায় বলতে পারি বিশেষ্য পদের পরিবর্তে যে পদ সমূহ ব্যবহার হয় সেগুলোকে বলা হয় সর্বনাম পদ। যেমন আগে একটি বাক্য বলেছি যে রহিম ভালো ছেলে, পরবর্তী বাক্যে আমরা বলবো সে নিয়মিত স্কুলে যায়। তাহলে খেয়াল করো, প্রথম বাক্যে বলেছি রহিম ভালো ছেলে, আর দ্বিতীয় বাক্যে বলছি সে নিয়মিত স্কুলে যায়। তাহলে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে রহিম ব্যবহার করা হলো এবং এই রহিমের পরিবর্তে শেষে রহিম ব্যবহার না করে কি ব্যবহার করা হয়েছে? সে। সুতরাং আমরা দেখছি রহিম নাউন অর্থাৎ বিশেষ্য পদ, এই রহিমের পরিবর্তে সে ব্যবহার হয়েছে, এটা একটা সর্বনাম পদ। যেমন আমি, আমার কোনো নাম আছে, আমার পরিবর্তে আমি। যেমন তোমার কোনো নাম আছে, সে নাম না বলে তুমি। তাহলে খেয়াল করো, এই বিশেষ্য পদের পরিবর্তে যে পদগুলো ব্যবহার হয় সেগুলোই হচ্ছে সর্বনাম পদ। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে নিয়ে যেতে চাই সব্যয় পদের সর্বশেষ প্রকার, সেটা হচ্ছে ক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি যাকে ভার্ব, বাংলায় ক্রিয়া। ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ করা। আমরা বাংলায় অল্প কথায় বলবো যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায় সে পদকেই ক্রিয়াপদ বলে। যেমন খেয়াল করো, বলি, কথা বলি, বলি পড়ি লিখি, অর্থাৎ বলা পড়া লিখা। অর্থাৎ যেমন আমি কথা বলি, আমি পড়ি বা আমি লিখি, এই যে দেখো বলা পড়া লিখা, এই শব্দগুলি দ্বারা কি করা বোঝাচ্ছে? কাজ করা বোঝাচ্ছে। তাহলে এগুলো হলো ক্রিয়াপদ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে
যে পর্যন্ত আলোচনা করলাম এটা হচ্ছে পদ প্রকরণ প্রথম পরিচ্ছেদের প্রথম অংশ হচ্ছে পদের শুধু প্রকারভেদ। এই প্রকারভেদ আলোচনা করতে গিয়া প্রথমে পদ কাকে বলে, বাক্যের অন্তর্ভুক্ত বিভক্তিযুক্ত শব্দকে ও ধাতুকে বলা হয় পদ। এবং এই পদ প্রধানত দুই প্রকার, সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। বিশেষ্য কাকে বলে? যে পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন এখানে পশু, নদী, ঢাকা, মঙ্গল গ্রহ। বিশেষণ পদ কাকে বলে? যে পদ বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ, ভালো, মন্দ, বড়। সর্বনাম কাকে বলে? বিশেষ্যর পরিবর্তে যে পদ ব্যবহার হয়, আমি, তুমি, সে। ক্রিয়াপদ যা দ্বারা কোনো কাজ করা বোঝায়, বলি, পড়ি, লিখি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, তোমরা যে পর্যন্ত আমার এই ক্লাস উপভোগ করলে নিশ্চয় তোমরা অনেক কিছু শিখেছো বা শিখবে। নিজে আগে পড়তে হবে। আমি আগে বলেছি যে তোমাদের পরীক্ষা অবশ্যই হবে, নিয়মিত কিন্তু তোমাদের অনুশীলন করতে হবে। আমাদের শালবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা এর নিয়মিত রুটিন অনুসরণ করে এই ক্লাসগুলো অবশ্যই করবে, নিয়মিত পড়াশোনা করবে। তোমাদের ফলাফল যেন ভালো হয় আর সবাই সতর্ক থাকবে। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। তোমাদের সাথে আবারও আমার দেখা হবে পরবর্তী অনলাইন ক্লাসে। সে পর্যন্ত সকলের শুভকামনায় আমি শেষ করছি। ধন্যবাদ।